Dear students and all viewers, and special thanks to all my subscribers. সামনে কি আছে? সামনে টেটের ইন্টারভিউ আছে, প্লাস ইন্টারভিউ তো আছে, প্লাস ডব্লিউবিপির ইন্টারভিউ চলছে। তো আজকে সংবিধান থেকে কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারে, আবার কি সাধারণ পরীক্ষাতেও এগুলো আসতে পারে। তবে ইন্টারভিউর বেশি নজর দেবে, তার কারণ ম্যাক্সিমাম ইন্টারভিউ এই প্রশ্নগুলো জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে ব্ল্যাকবোর্ডে আশাবাদ দিয়ে আমরা সরাসরি খাতা কলমে এসে যাই, তাহলে সহজ বোধ হবে। এই যে ভারতীয় সংবিধানের প্রথম প্রশ্নটা কি আছে? ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয়? তো কবে গ্রহণ করা হয়, কবে? এটা কিন্তু 1949 সাল হবে, গ্রহণ করা হয় বলেছে। অতএব 1950 সালের কথা আসবে না, তার আগের বছর আসবে 1950 সালের এবং শেষের দিকে 26শে নভেম্বর। এটা একটা ভালো প্রশ্ন, অনেকেই ভুল করে 1950 সাল বলে দেয়, তাই না? 26শে নভেম্বর কিন্তু এটা, 26শে জানুয়ারি না। ঠিক এরপরেই আবার আসবে 1950 সালের 26শে জানুয়ারি, এই যে যেমন আসছে। পরের প্রশ্নটা কি আছে? ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়, মানে উইথ ইফেক্ট ফ্রম, সেটা কী হবে? 1950 সাল। এই যে নভেম্বরের পরেই 1950 সাল চলে আসছে, 49-এর পরে, আর 26শে জানুয়ারি তখন কিন্তু কার্যকরী হয়। যদি বলে কার্যকর হয়, তাহলে কিন্তু 26শে জানুয়ারি 1950 সাল হবে। নেক্সট কোশ্চেন কী আছে? ভারতীয় সংবিধানের জনককে? এটা ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করছে ডক্টর B.R. আম্বেদকর। শুধু তাই নয়, এটা জিজ্ঞেস করলে কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করলে পরেই জিজ্ঞেস করবে B.R. আম্বেদকরের পুরো নাম বলো তো, তখন ভীমরাও রামজি আম্বেদকর বলে দেবে, তাই না? এখান থেকে প্রশ্ন হবেই আর কি। তো বর্তমানে সংবিধানে, তারপরের প্রশ্ন কী আছে? বর্তমান সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে, মানে আর্টিকেল আছে? তো এর সঙ্গে আবার জিজ্ঞেস করতে পারে, প্রথম যখন সংবিধান কার্যকরী হয়, মানে গ্রহণ করা হয়, তখন করা ছিল, তখন ছিল কিন্তু 395টি। এটা ইন্টারভিউ খুব জিজ্ঞেস করছে। আর এখন কি হবে? 448টি অনুচ্ছেদ বর্তমানে, তাহলে বেড়ে গেছে নাকি? তো তারপরে প্রশ্নটা কি আছে? বর্তমানে সংবিধানে কতটি তালিকা আছে, মানে শিডিউল, এই যে লেখা আছে, তালিকা আলাদা, আর্টিকেল আলাদা, অনুচ্ছেদ আলাদা। তালিকা কয়টি আছে? 12টি, তাই না? কয়টি? 12টি। প্রথমে কিন্তু ছিল 9টি, না? এখন তাহলে বেড়ে যাচ্ছে, সব বেড়ে যাচ্ছে। কিন্তু খেয়াল রাখবে, সংবিধানের মুখ বা হৃদয়, মানে সোল অফ দ্য কনস্টিটিউশন কোনটাকে বলা হয়? এটা তো জিজ্ঞেস করবেই। এটা সেটা বলতে হবে প্রস্তাবনাকে। এই যে কাকে বলা হয় সংবিধানের মুখ বা হৃদয়, সোল অফ দ্য কনস্টিটিউশন কাকে বলে? প্রস্তাবনাকে, মানে প্রিয়াম্বল যেটা বলে। তো প্রিয়াম্বল কথাটা যখনই বলবে, তখন কিন্তু উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, এইভাবে দিয়ে শুরু হয়। হ্যাঁ, সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই কটা কথা হলো। এই যে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে একটা দেশ গঠনের, মানে ইন্টারভিউ আজকাল জিজ্ঞেস করছে যে কোনো দেশটা দেশ বলে অভিহিত হবে কখন? তখন তার উত্তর হবে যার সার্বভৌমত্ব আছে। সবার উপরে সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে সেটা কখনো দেশ হতে পারে না। তাহলে এবার পরের প্রশ্ন কি হচ্ছে? ভারত, মানে আমাদের ভারত কেমন রাষ্ট্র? এই যে ওই কথাগুলো সব আছে, উল্টোপাল্টা করবে না কিন্তু, এটা মনে রাখবে। সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, মানে সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এটা মুখস্থ করে রাখবে। 1000 জনের নাম মুখস্থ থাকে, আর এখানে এই যে 5টা জিনিসের নাম মুখস্থ থাকবে না কেন? তারপরের প্রশ্ন মৌলিক অধিকার। তারপরের প্রশ্ন কি আছে? মৌলিক অধিকার কয়টি, তাই না? এগুলো কিন্তু যেগুলো করাচ্ছে, এগুলো কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করার মতো। কি ইন্টারভিউ? ডব্লিউবিপি ইন্টারভিউ, প্লাস টেটের যারা প্রাইমারি টেট পাস করছে, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের নিয়োগ চলছে, হ্যাঁ, তাদেরও কিন্তু এটা জিজ্ঞেস করার প্রবণতাটা সবচেয়ে বেশি। সেই জন্য এই কনস্টিটিউশনের এই একটা ভিডিও আমি নিয়ে আসছি। তারপরে কি আছে? মৌলিক অধিকার। এই যে মৌলিক অধিকার কয়টি? মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটের কথা বলছে, কিন্তু মৌলিক অধিকার, তা ফান্ডামেন্টাল অধিকার কয়টি? আমি একটা ডেমো নিতে গিয়েছিলাম, হ্যাঁ, টেটের প্রাইমারি, তারা বলছে, কেউ বলছে 7টি। আর যেটা বলবে সেটা কনফার্ম জিনিস, জানা থাকলে বলবে, তা নাহলে বলবে না। কিন্তু যদি জানা থাকে, তুমি বললে, হয়তো কেউ বললো 7টি, তখন বললো রাইট, ঠিক বলছো তুমি, 7টি? স্যার 7টি, 6টি আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তখন না, প্রথম থেকেই মনে আসছে না তাই বলে দেবে। মাঝে বলে মনে আসছে না, এটা কিন্তু ডিসক্রেডিটের মতো লাগে। অর্থাৎ মৌলিক অধিকার কয়টি? উত্তর হবে 6টি। তারপর কী হচ্ছে? মৌলিক কর্তব্য কয়টি? এগুলো জানতে হবে। মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস যেটা বলা হয়। মৌলিক কর্তব্য মানে বর্তমানে কয়টি? 11টি, কিন্তু আগে 10টি ছিল, এখন 11টি। এটা একটা জিজ্ঞাসার একটা বিষয়, তাই নয় কি? তারপর যে সংবিধান কে লিখেছিলেন, মানে হ্যান্ড রিটেন, মানে হাতে লিখেছিলেন কিন্তু সংবিধান, হাতে লেখা সংবিধান, সেটা হচ্ছে শ্রীনিবাস ভেঙ্কটরমন। ইনি হাতে লিখেছিলেন কিন্তু, তাই না? আর সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটা কিন্তু সচিদানন্দ সিনহা। কে বলতে পারবে না? এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করে, অনেকেই বলতে পারবে না। সচিদানন্দ সিনহা। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিনহা। যেহেতু এটা টেট ইন্টারভিউ সামনে বা ডব্লিউবিপি ইন্টারভিউ সামনেই চলছে, অতএব
সেই অনুযায়ী এই প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি, যেগুলো জিজ্ঞেস করে সাধারণত। তারপরে কি আছে এখানে আমি একসঙ্গে নিয়ে এসেছি এই যে পদ এইগুলো সব পদ, সেই পদের কত বছর বয়স লাগে, কার্যকাল কত, ঠিক এইভাবে একটা থেকে আরেকটা পয়েন্টে ইন্টারভিউ চলে যায়। তাহলে রাষ্ট্রপতির পদ আছে কি, তার রাষ্ট্রপতি যে পদ তার ন্যূনতম বয়স 35 বছর না হলে কিন্তু রাষ্ট্রপতি হতে পারে না, এটা মিনিমাম এজ, মিনিমাম। আর কার্যকাল তো 5 বছর আমরা জানি, তাই না? উপরাষ্ট্রপতি তারও সেই সেমই 5 বছর। এবার হচ্ছে রাজ্যপাল, তারও ওই ধরনের ইয়েগুলো। আর রাজ্যপাল, উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি এদের কিন্তু বয়স কিন্তু সেই 35 বছরই, আর কার্যকাল কিন্তু 5 বছরই। এই যে তিনটে দেখালাম সবই 5 বছর, 35 বছর মিনিমাম এজ দরকার। এইবার প্রধানমন্ত্রী মানে কি, এমপি দ্বারা নির্বাচিত হয়, তাই না? তো এমপিদের যদি 25 হয় তাহলে প্রধানমন্ত্রী 25 বছর হবে, মানে এটা মিনিমাম এজ। এই 25 বছর বয়স হলেই সে এমপিতে দাঁড়াতে পারে বা প্রধানমন্ত্রীর পদের সে উপযুক্ত। 25 বছর, অ্যাকচুয়ালি তো 50-60 বছর হয়, সেটা আলাদা ব্যাপার। আর এর কার্যকাল কিন্তু 5 বছর। তারপর মুখ্যমন্ত্রী সে একই হওয়ার কথা, তাই না? সে একই 5 বছর, কি এইভাবে মনে রাখবে। এইবার রাজ্যসভার প্রার্থী আর লোকসভার প্রার্থী দুটো জিনিস আছে কিন্তু। তো লোকসভার প্রার্থী মানে কি, এমপি, তাদের দ্বারা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, অতএব এটা 25 হবে। কিন্তু রাজ্যসভার প্রার্থীর ক্ষেত্রে মিনিমাম এজ হবে 30। এটা কিন্তু পরীক্ষায় দেয় বা ইন্টারভিউ জিজ্ঞেস করছে আজকাল। তাহলে আর রাজ্যসভার এই যে মেয়াদকাল কত, কার্যকাল কিন্তু 6 বছর। অ্যাকচুয়ালি 6 বছর পর পুরা রাজ্যসভা কিন্তু ভেঙে যায় না, হ্যাঁ, সেটা আবার কেউ রিটায়ারমেন্টে যায়, আবার ঢোকানো হয়, হ্যাঁ। এটা একটা স্থায়ী সভা, রাজ্যসভাটা। আর লোকসভাতে 5 বছর পর আবার নির্বাচন হবে। বিধান পরিষদ তার মানে রাজ্যসভার যা, বিধান পরিষদেরও তাই হবে 30 বছর ন্যূনতম বয়স। এটা 6 বছর, মানে এটা কিন্তু স্থায়ী না। 6 বছর এটা স্থায়ী, অস্থায়ী নয়। মানে 6 বছর পর আবার সব ভেঙে গেল, মেম্বারগুলো আবার নতুন করে মেম্বার হলো, তাই নয়। বিশেষ করে বিধান পরিষদ আর রাজ্যসভা এরা কিন্তু কিছু রিটায়ার্ডে যায়, আবার কিছু আবার ঢোকে। বিধানসভার সেই একই 25 বছর না হলে বিধানসভার সদস্যদের এমএলএ বলে। এমএলএ পুরো নাম কি, এরকম জিজ্ঞেস করবে, হ্যাঁ, মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাই না? তারপর আবার জিজ্ঞেস করবে পশ্চিমবঙ্গের কয়টা বিধানসভার সদস্যের সংখ্যা কটা, অনেকে 292 বলেছে। আমি নিজের রেবনীতে দিকে গিয়েছি, বলছে 292। আরে 294 আমাদের যে এমএলএ হয় পশ্চিমবঙ্গের, এটা তো জানতে হবে না। আর যদি লোকসভার না, এটা হচ্ছে রাজ্যসভার সদস্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে 16 জন হয়। কজন হয়? 16 জন হয়। আর লোকসভার সদস্য আমাদের পশ্চিমবঙ্গ থেকে কটা হয়, সেটা হচ্ছে 42টি। এগুলো সবই জেনে রাখবে, এগুলোর মেয়াদকাল 5 বছর। এইবার অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ, আমাদের ফিনান্স কমিশন আছে না, ফিনান্স কমিশনের কার্যকালের মেয়াদ কি, ওদের মতোই 5 বছর মেয়াদকাল, তাই না? আর নির্বাচন কমিশন আর কিন্তু মেয়াদকাল কিন্তু 6 বছর। মনে রাখবে কিন্তু নির্বাচন কমিশনের মেয়াদকাল 6 বছর। এর সঙ্গে আরেকটা জিনিস আমি যুক্ত করে দিই, হ্যাঁ, এটাও জিজ্ঞেস করছে আজকাল। এই যে বার্ষিক, এই যে বছর পূর্তি, 1 বছর পূর্তি হলে আমরা কি বলি, তাদের বার্ষিক পূর্তি হলো, পালন করা হয় বার্ষিক। 10 বছর হলে 1 দশক, 12 বছর যদি হয় তাকে বলে 1 যুগ। 12 বছরে 1 যুগ আমরা জানি। 25 বছরে কিন্তু রজত জয়ন্তী হয়। এই যে রজত জয়ন্তী কি 25 বছরে হয়, মানে কি সিলভার জুবিলি যেটা বলা হয়, তাই না? তো 40 বছর হলে রুবি জয়ন্তী বলা হয়। 50 বছরে তো সুবর্ণ জয়ন্তী মানে গোল্ডেন জুবিলি বলা হয়। 60 বছরে কিন্তু হীরক জয়ন্তী, এটা জিজ্ঞেস করে যে হীরক জয়ন্তী, ইন্টারভিউ জিজ্ঞেস করছে হীরক জয়ন্তী কত বছর পর মানে সেটা পূর্তি ধরা হয় এবং অনুষ্ঠান করা হয়। আর প্লাটিনাম তো আরও বেশি হয়ে যাবে, তাই না? 75 বছর পর প্লাটিনাম জুবিলি পালন করা হয়। তারপর কি হচ্ছে 100 বছরকে কী বলা হয়, শতবর্ষ কি বলে না। আর 150 বছরকে বলা হয় অর্ধ শতবর্ষ, মানে সার্ধ শতবর্ষ। আর 200 বছরকে দ্বিশতবর্ষ। তাহলে কি এগুলো কঠিন লাগলো নাকি? এই যে আমি যে প্রশ্নগুলো জিজ্ঞেস করলাম সবই কিন্তু সামনে এই যে ইন্টারভিউ আসছে, যে টেটের ইন্টারভিউ প্লাস WBPর ইন্টারভিউ যেটা চলছে, একবার না হলে দুবার দেখে নেবে। এ কটা কিন্তু সংবিধান থেকে এগুলো কিন্তু জিজ্ঞেস করছে। অতএব সজাগ হয়ে যাও সব। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবে। আরও আমি ইন্টারভিউ বিষয়ে প্রশ্ন নিয়ে আসছে সামনে। থ্যাংক ইউ অল।